আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জবকের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আপনার চাকরির প্রস্তুতিকে আরো সহজ করে দেওয়ার জন্য আজকে আমরা নিয়ে এসেছি সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর সম্প্রতি অনুষ্ঠিত হতে যাচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল নিয়োগ পরীক্ষা। তার উপর বেসিস করে এই বুয়েট প্যাটার্ন অনুসারে আমরা একটা মডেল টেস্টের আয়োজন করেছি। মডেল টেস্টে আমরা বিগত সালে যে অন্যান্য গ্যাস ফিল্ডের যে পরীক্ষাগুলো বুয়েট নিয়েছে, সে যে প্যাটার্নে নিয়েছে তার উপর বেসিস করে আমরা এই মডেল টেস্টের আয়োজন করেছি। এই মডেল টেস্টের সমাধান সহ আমরা এখানে দিয়েছি। তাহলে চলুন মডেল টেস্টের সমাধানটি আমরা পর্যায়ক্রমে দেখে নিই। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এসজিএফএল এর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল নিয়োগ পরীক্ষা 2021-এর প্রস্তুতিমূলক মডেল টেস্ট বুয়েট প্যাটার্ন অনুসারে এটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা এই মডেল টেস্ট প্লাসের সমাধানগুলো আজকে দেখে নিব। এর জন্য সময় হলো 1 ঘন্টা, পূর্ণমান হলো 100। ক বিভাগে 50টি প্রশ্ন থাকতেছে এমসিকিউ আকারে 50 মার্কের জন্যে। প্রথম প্রশ্নটি হলো যে একটি ভালভে 60 ওয়াট 220 ভোল্ট লিখে থাকলে তার রোধ কত ওহম। তো এখানে অর্থাৎ পাওয়ার এবং ভোল্টেজ দেওয়া আছে, রেজিস্ট্যান্স বের করতে হবে। তো আমরা জানি যে পাওয়ার সমান ভি স্কোয়ার বাই আর। তো তার মানে এই আর আমরা পাবো ভি স্কোয়ার বাই পি। এইখানে যদি ভ্যালু বসাই ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের, তাহলে আমরা এই আর এর ভ্যালু পাচ্ছি 106.67 ওহম। বাষ্প বিদ্যুৎ কেন্দ্রে প্রাইম মুভার হিসেবে ব্যবহৃত হয় স্টিম ইঞ্জিন, স্টিম টারবাইন। হুইচ হ্যাজ হাইস্ট ভ্যালু অফ দ্য ক্যালোরিফিক, অর্থাৎ সবচেয়ে এই হাইড্রোজেনের বেশি ক্যালোরিফিক বেশি, এই জন্য হাইড্রোজেন অ্যান্সার হবে। বাংলাদেশ কোন জ্বালানি আমদানি করে মজুত রাখবে, সেটা হলো এলপিজি। এটি এক প্রকারের গ্যাস। ব্ল্যাক আউট কবে সংঘটিত হয়েছিল? 2014 সালে। আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনের প্রধান জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় গ্যাস। তারপরে 7 নাম্বার, কুলবলিতে ঋণ খেয়েছে, এটি কোন কারকের কোন বিভক্তির উদাহরণ? এটি হলো কর্মকারকের উদাহরণ। 8 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি শুদ্ধ বানান? শুষ্ক। রাজবন্দী রুস্তম-শাহ স্মৃতিকথাটি রচয়িতা কে? শহীদুল্লাহ কায়সার। বন্ধনের বিপরীতার্থক শব্দ কোনটি? মুক্তি। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি কে প্রদান করেন? আসম আব্দুর রফ। প্রধানমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা কত? 25 বছর। লিসেন টু হবে মানে শুনো, এরকম কিছু বোঝায়। লিসেন টু এটি প্রিপোজিশনের। তারপরে হলো 14 নম্বর প্রশ্ন, চয়েস দ্য কারেক্ট স্পেলিং। হলো পার্সিমোনিয়াস। এটি পার্সিমোনিয়াস, যার অর্থ হলো মিতবায়ী। স্কাই বার্ড, ওয়াটার ড্যাশ হবে, তার মানে আকাশে পাখি থাকে, ওয়াটার জলে থাকবে ফিশ, এটি ফিশ হবে অ্যান্সার। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ 2000, সিন্স 2000 মানে 2000 সাল থেকে আমি ঢাকা বসবাস করতেছি। এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সিন্স বসবে পয়েন্ট অফ টাইম বোঝালে। তারপরে 17 নম্বর হলো ফ্যামিনিন অফ ল্যাড। ল্যাডের ফ্যামিনিন হবে লেস। ল্যাড অর্থ বালক, লেস অর্থ বালিকা। 18 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সরকারি নোট বা টাকা কয়টি? 3টি। যেমন বাংলাদেশে বর্তমান প্রচলিত 1, 2 এবং 5 টাকা মূল্যের কাগজের নোট ধাতব মুদ্রা সরকারি নোট বা টাকা, এবং 10, 20, 50, 100, 500 এবং 1000 টাকার নোট হলো এখন ব্যাংক নোট হিসাবে এগুলো চলমান আছে। মুজিব বর্ষ এর সময়কাল কত? মুজিব বর্ষের সময়কাল 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021 সাল পর্যন্ত। অপরাজেয় বাংলা ভাস্কর্যের স্থপতি কে? সৈয়দ আবদুল্লাহ খালেক। বাংলাদেশে যে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে তার নাম কি? অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ভাইরাস। বাংলাদেশের চিকিৎসক হিসেবে প্রথম করোনা টিকা নেন কে? ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। জো বাইডেন যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি? হলো 46তম। তারপরের প্রশ্ন, ইউএনডিপি এর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। মঙ্গোলিয়ার রাজধানী কোথায়?
উলান বাটুর। অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় কয়টি ভাষায়? 15টি ভাষায়। পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয় কবে? 30শে সেপ্টেম্বর 2017। 17ই মার্চ 2021 বঙ্গবন্ধুর কততম জন্মদিন পালন হলো? 101তম। মহিলা ফিফা ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন কোন দেশ? আমেরিকা। প্রথমবারের মতো বাংলাদেশের যে কিশোরী বাংলা চ্যানেল জয় করেন কে? মিতু আক্তার। জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির প্রধান সমন্বয়কের নাম কি বা কে? ডাক্তার কামাল আব্দুল নাসের চৌধুরী। 33 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কোন তারিখে প্রথম মুদ্রা প্রচলন হয়? 4 মার্চ 1972। স্টিফেন হকিংস কোন রোগে মারা যান আক্রান্ত হন? মোটর নিউরন। বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীতে দুবাইয়ের বুর্জ খলিফায় বাংলাদেশের পতাকা প্রদর্শিত হবে কবে? 26শে মার্চ। কাকন বিবি কোন সম্প্রদায়ের ছিলেন? খাসিয়া। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বাসস্থান, শিক্ষা সহায়তা ও অন্যান্য ঝুঁকি মোকাবেলায় 10 মাসের জন্য জাতিসংঘের নেওয়া প্ল্যানের নাম কি? জয়েন্ট রেসপন্স প্ল্যান। বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোয়ারিয়াম কোথায়? কক্সবাজারে। তারপরে 39 নম্বর প্রশ্ন, ডাক বিভাগে আর্থিক লেনদেনের জন্য চালু টাকার নাম কি? ডাক টাকা। যমুনা কিসের জাত? মরিচ। সুন্দরবনকে বিশ্বের ঐতিহ্য এর অংশ হিসাবে ইউনেস্কো কত তারিখে ঘোষণা করেন? 6 ডিসেম্বর 1997। ভারত বাংলাদেশের পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 12 ডিসেম্বর 1996। ব্ল্যাক গোল্ড কি? তেজস্ক্রিয় বালু। তেজস্ক্রিয় বালু যা কক্সবাজারে পাওয়া যায়। 44 নম্বর, ফলের মূল অংশ কয়টি? 3টি। 45 নম্বর প্রশ্ন, 10 জন লোক একটি কাজ 20 দিনে সম্পন্ন করে, 8 জন লোকের ওই কাজটি সম্পন্ন করতে কতদিন লাগবে? ঐকিক নিয়মের একটি প্রশ্ন। 10 জন লোক কাজটি সম্পন্ন করে 20 দিনে, অতএব 1 জন লোকের বেশি লাগবে, 200 দিন লাগবে। অতএব 8 জন লোকের লাগবে কম দিন, 200 ভাগ 8, 25 দিন উত্তর। পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় 36 বছর হলে পুত্রের বয়স কত? দেখেন যে পুত্রের বয়স সমান আমরা পাবো পিতা মাতা এবং পুত্রের বয়স, অর্থাৎ 3 জনের বয়সের সমষ্টি হলো 36 × 3, 108 থেকে বিয়োগ করতে হবে। যে 2 জনের বয়সের সমষ্টি আসে সেটা বিয়োগ করলে, আমরা 3 জন থেকে 2 জন বিয়োগ করলে, অর্থাৎ পিতা মাতা বিয়োগ করলে পুত্রের বয়সটা অবশ্যই থাকতেছে, এটি আমাদের অ্যান্সার। তার মানে পিতা মাতার বয়সের গড় 45 বছর, অর্থাৎ 2 জনের বয়সের সমষ্টি 90 বছর। তার মানে 108 থেকে 90 বিয়োগ করলে 18 বছর, এটি উত্তর। m to the power a to the power m into a to the power n equal to কত? এটি হবে, আমরা জানি যে সূচক যদি গুণ অবস্থায় থাকে দুইটি তাহলে সেগুলো যোগ হয়। তার মানে সূচক দুইটি যোগ হবে, পাওয়ার একত্রে হয়ে যাবে, মানে একই পাওয়ার সূচক আলাদা আলাদা গুণ অবস্থায় আছে। তার মানে তাহলে কি হবে, এখানে m to the plus n হবে। 3a কিসের জন্য প্রযোজ্য? এখানে সমবাহুর জন্য প্রযোজ্য, কারণ 3a সমবাহু ত্রিভুজের পরিসীমা। কোনটি প্রবৃদ্ধ কোণ? 260 ডিগ্রি, কারণ প্রবৃদ্ধ কোণ হলো 180 থেকে বড় এবং 360 থেকে ছোট কোণ, তাতে এখানে 260 ডিগ্রি হবে প্রবৃদ্ধ কোণ। তারপরে 50 নম্বর প্রশ্ন, 17 মার্চ কোন দেশের রাষ্ট্রপতি বাংলাদেশে আসেন জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে? মালদ্বীপের। তারপরে ডিপার্টমেন্ট মানে খ বিভাগে থাকতেছে এখানে একটু নাম্বারিং মিস্টেক হয়েছে। 10টি প্রশ্ন খ বিভাগে 5 মার্ক করে 50 মার্কের। তো প্রথম প্রশ্ন, একটি প্যারালাল টিউন সার্কিটের ইম্পিডেন্স হিসাব করুন যখন 500 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি এবং ব্যান্ড ওয়াইড 90 কিলোহার্টজ দেয়া হয়, কয়েলের রেজিস্ট্যান্স 5 ওহম। তার মানে এখানে আর দেয়া আছে 5 ওহম, এল এর মান দেয়া আছে, মানে ইন্ডাকট্যান্স বের করতে হবে, ব্যান্ড ওয়াইড তো দেয়া আছে। তো কিছু ভ্যালু এক্সট্রা দেয়া আছে একটু জটিলতায় ফেলানোর জন্য, তো এগুলো আমাদের কাউন্ট আনার দরকার নেই, এগুলো দেখা যায় একটু ক্রিটিক্যাল মানে টাইপের ম্যাথ হিসাবে গণ্য করা হয়, যে কিছু প্রশ্ন মান দেয়া থাকে তবু সেগুলো কাজে আসে না। যাই হোক, আমাদের যা লাগবে তা নিয়ে আমরা কাজ করি। ব্যান্ড ওয়াইড সমান আমরা জানি R/2πL,
অর্থাৎ এইখানে যদি আমরা এই ভ্যালুগুলো বসাই, ব্যান্ড ওয়াইজের ভ্যালু, রেজিস্ট্যান্সের ভ্যালু এবং 2 পায়ের মান, এগুলো বসালে এল এর মান আমরা পাচ্ছি 39.78 মাইক্রো হেনরি। এটি আমাদের অ্যান্সার। তারপরে 52 নম্বর প্রশ্নটি হলো ইন সিরিজ রেজোন্যান্স সার্কিট ফাইন্ড আউট এল অ্যান্ড আর, অর্থাৎ এই সার্কিটে এল এবং আর এর ভ্যালু কত সেটা বের করতে হবে। তো সিরিজ রেজোন্যান্সের দেখেন এখানে দেয়া আছে পাওয়ার, দেয়া আছে ভোল্টেজ, দেয়া আছে আর এবং এল ওয়াট, এবং দেয়া আছে সি এই ক্যাপাসিটরের মান 20 মাইক্রোফ্যারাড দেয়া আছে। তো যেহেতু রেজোন্যান্স সার্কিট সেহেতু কিছু টার্মস অফ কন্ডিশন আছে, সেগুলো হলো যে এক্স এল সমান এক্স সি, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সমান ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এবং আর সমান জেড, ইম্পিডেন্স সমান রেজিস্ট্যান্স। তাহলে এক্স এল সমান এক্স সি সমান, আমরা এক্স সি সমান জানি কি 1/2 পাই এফ সি। তো এই ভ্যালুগুলো এখানে বসিয়ে যদি আমরা এটিকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এল এর ভ্যালু পাচ্ছি 0.506 হেনরি, এটি অ্যান্সার। আবার পাওয়ারের ক্ষেত্রে আমরা জানি যে মানে যেহেতু আমাদের আর এর মান বের করতে হবে, যে পাওয়ারের ক্ষেত্রে আমরা জানি পি সমান ভি স্কোয়ার বাই আর, এখানে আরটি তার মানে আমরা আর এর ভ্যালু পাচ্ছি 250 স্কোয়ার, মানে ভোল্টেজ স্কোয়ার বাই হলো পাওয়ার 200, 312.5 ওহম, এটি অ্যান্সার। তারপরে এটি একটি পাওয়ার সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করুন। এটি একটি পাওয়ার সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তো এখন যেটি জেনারেশন হচ্ছে 11 কেভি উৎপাদন কেন্দ্র থেকে, সেটিকে আবার আমরা স্টেপ আপ করতেছি, তার মানে জেনারেশন, তারপরে প্রাইমারি ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন, প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, এই 5টি ধাপে আসলে মূলত পাওয়ারকে ট্রান্সমিট করা হয়। তো প্রথমে আমরা 11 কেভি পাওয়ার উৎপাদন করে সেটিকে স্টেপ আপ করতেছি। কেন উচ্চ ভোল্টেজে পাওয়ার প্রেরণ করা হয় সেটি আমরা অনেকেই জানি। তো বর্তমানে ভোল্টেজ কিছু মডিফাই হয়েছে, এটা আপনারা দিতে পারেন বা এইভাবে দিলেও হবে, বা এখানে 400 ভোল্ট এখন করা হয়, 400 কিলো ভোল্ট, এভাবে দিতে পারেন। তো সেটাকে আমরা 11 কেভিকে আমরা কি করতেছি 400 কিলো ভোল্ট বা 230 কিলো ভোল্টে রূপান্তর করে সেটিকে আমরা প্রাইমারি ট্রান্সমিশন করতেছি। আবার তাকে আবার আমরা স্টেপ ডাউন করতেছি সেকেন্ডারি ট্রান্সমিশনের ক্ষেত্রে এসে আর কি গ্রিডের মাধ্যমে 230 থেকে 132 কেভি, 132 কেভিকে আমরা তারপরে করতেছি 132 কেভিকে 33 কেভিতে রূপান্তরিত করে আমরা মানে এটি প্রাইমারি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এই যে 33/11 কেভি যে ডিস্ট্রিবিউশন সাবস্টেশনগুলো আছে সেইখানে নিয়ে আসতেছি। নিয়ে এসে সেই 11 কেভিকে আমরা আবার বিভিন্ন ট্রান্সফরমার দ্বারা 400 ভোল্ট বা 230 ভোল্টে রূপান্তর করে তারপরে গ্রাহক পর্যায়ে সাপ্লাই দিতেছি। তো এটি হলো পাওয়ার সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, আপনারা একটু ট্রাই করলে পারবেন। তারপরে প্রশ্ন, ওভারহেড লাইনে ব্যবহৃত ইনসুলেটরগুলো কি কি? ওভারহেড লাইনে সাধারণত 5 ধরনের ইনসুলেটর আমরা ব্যবহার করি: পিন টাইপ ইনসুলেটর, সাসপেনশন টাইপ ইনসুলেটর, স্ট্রিং টাইপ ইনসুলেটর, শ্যাকেল টাইপ ইনসুলেটর এবং পুশড টাইপ ইনসুলেটর। তো আমরা এগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব, জাস্ট পরীক্ষার প্রশ্ন হিসাবে এই 5টির নাম লিখলেই হবে। তারপরে 55 নম্বর প্রশ্ন হলো কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অঙ্কন করুন। তো এগুলো অনেক সময় পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আসে। তো আমি ডায়াগ্রামগুলো আপনাদের সামনে দিয়েছি, এভাবে একে কলম দিয়ে একটু মার্ক করে দিবেন, এখানে লিখে দিতে হবে। অর্থাৎ এটি কন্ডাক্টরের ক্ষেত্রে দেখেন যেটি এনার্জি ব্যান্ডের সাইড, আর এটি হলো আপনার এইখানে এই কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড পরস্পরের সাথে ওভারল্যাপ থাকবে, যার কারণে বিদ্যুৎ কিন্তু খুব সহজেই ফ্লো হতে পারে। তারপরে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যবর্তী 1 ইলেকট্রন ভোল্টের মতো সাধারণত গ্যাপ থাকে, তার ফলে অল্প অল্প বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। আর ইনসুলেটরের ক্ষেত্রে এটি অ্যাকচুয়ালি আমরা ইনফিনিটি হিসাবেই ধরি, যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে ফরবিডেন ব্যান্ড, অর্থাৎ এই গ্যাপের পরিমাণটা প্রায় অনেকটাই দেখা যায় যে ইনফিনিটি।
তাই খুবই পরিমাণ উচ্চ ভোল্টেজ প্রয়োগ করলে অল্প পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় অনেক সময়। তো তারপরের প্রশ্ন 56 নম্বর প্রশ্ন, যেটি হলো ফাইন্ড দ্য কারেন্ট আই ইন দিস সার্কিট, অর্থাৎ এই সার্কিটটিতে যে কারেন্ট ফ্লো হবে সেটি আমাদের বের করতে হবে। দেখেন যে এখানে কিন্তু আসলেও ডায়োডের যদি কোনো ভ্যালু দেওয়া না থাকে, আইডিয়াল বা এরকম কোনো সিলিকন বা জার্মেনিয়াম যদি উল্লেখ না করা থাকে, সেই ক্ষেত্রে আমরা এই সাধারণ ডায়োডগুলোকে সিলিকন ডায়োড মনে করে নেই বা মনে করে নিতে হবে। তো এখন দেখেন যে এইখানে আমাদের এটি একটি সোর্স দেয়া আছে, কি দেয়া আছে 24 ভোল্ট। এখন এটি এই উপরের ডায়োডটি ফরওয়ার্ড বায়াসে আছে কানেক্টেড এবং নিচের ডায়োডটি আছে রিভার্স বায়াসে কানেক্টেড, যার কারণে এখানে কিন্তু আবার পজিটিভ সাইকেল এইখানে দেখানো হয়েছে, মানে পজিটিভ প্রান্ত ডায়োডে কাজ করতেছে, ফরওয়ার্ড কানেকশন আছে আর কি, ফরওয়ার্ড বায়াসিং করা আছে, যার ফলে এই রিভার্স বায়াসে যে ডায়োডটি কানেক্টেড আছে এই ডায়োডটি কিন্তু ওপেন পাথ হিসেবে কাজ করবে, এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। তার মানে এই 24 ভোল্ট সাপ্লাই দেওয়ার সাথে সাথে এই 0.4 ভোল্টের যে ফরওয়ার্ড বায়াসে যে ডায়োডটি আছে এই ডায়োডটি কিন্তু কন্ডাকশনে চলে যাবে। তার মানে দেখেন যে এখানে কি পাচ্ছি আমরা, কেবিএল থ্রু করব শুধু এই সার্কিটটাকে, এখানে গ্রাউন্ডিং করা আছে, তার মানে এখানে একটি তার টেনে নিতে পারেন, মাটির সাথে দেখানো হয়েছে একটি, অর্থাৎ এটি একটি কন্ডাক্টর হিসেবে কাজ করতেছে। তো এইভাবে সার্কিটটি এঁকে নেন, এঁকে নেওয়ার পর দেখেন 24 মাইনাসের আই, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের বা এই সার্কিটের মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে আই ইন্টু 2 কিলো ওহম, এই রেজিস্ট্যান্সের সাথে তার মানে ভোল্টেজ হয়ে গেল মাইনাসের, মানে প্রথমে বের হওয়ার রাস্তাগুলো কাউন্ট করতেছি, যে প্লাসের 24, তারপরে মাইনাসের আই ইন্টু 2 কিলো ওহম, মাইনাসের -0.7 ভোল্ট, মাইনাসের 4 ভোল্ট, এগুলোকে ইকুয়াল টু 0, এটি হলো কেবিএল এর থিওরাম। তো এখানে আমরা এই ক্যালকুলেশন করলে আয়ের ভ্যালু আমরা পাচ্ছি কত, 9.65 মিলি অ্যাম্পিয়ার, এটি অ্যান্সার। মানে 57 নাম্বার প্রশ্নটি হলো ফাইন্ড দ্য আউটপুট ওয়েভ, অর্থাৎ এই যে সার্কিটটি মানে এটা কি দেয়া আছে, যে এটি একটি ক্লিপিং সার্কিট আমরা বলতে পারি, যে এখানে একটি সিগন্যাল বা ওয়েভ দেয়া আছে, যে এসি ওয়েভ আর কি, এসি সিগন্যাল। তো এখন দেখেন যে অ্যাপ্লাইং কেবিএল যদি আমরা এখানে থ্রু করি, এই ডায়োডটিও কিন্তু ওই পূর্বের যে ম্যাথটা দেখলাম সেই ডায়োডে এটা ফরওয়ার্ড বায়াসে কানেক্টেড আছে, অর্থাৎ রিভার্স বায়াস এটি কোনো কাজ করবে না, উভয় পদ্ধতি হিসাবে কাজ করবে। ফরওয়ার্ড বায়াসে যখন আমরা এই পজিটিভ ভি ম্যাক্স ভ্যালু এটা দিব তখন আমরা এই আউটপুটটা পাবো। কেবিএল যখন থ্রু করতেছি পজিটিভ এই ভি ম্যাক্স, মাইনাসের হলো এই যে এই জায়গার যে ভোল্টেজটা ভি, এই সোর্সের ভি, মাইনাসের ভি আর মাইনাসের আউটপুট, তার মানে আমরা ভি আউটপুট পাচ্ছি ভি ম্যাক্স মাইনাসের ভি, অর্থাৎ এটিকে দিয়ে আমরা আউটপুট ওয়েভ এখানে এইভাবে অঙ্কন করে দিবেন, যে এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছেন যেভাবে। তারপরে 58 নম্বর প্রশ্ন একটি টিউনড রেডিও ফ্রিকোয়েন্সি রিসিভারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করুন। তো এটি হলো একটি টিউনড রেডিও ফ্রিকোয়েন্সি রিসিভারের ব্লক ডায়াগ্রাম, অনেক সময় আসে। অ্যান্টেনা আছে, ফার্স্টে আরএফ অ্যাম্পলিফায়ার, তারপরে গ্র্যানিট ইউনিট, সেকেন্ড আরএফ অ্যাম্পলিফায়ার, ডিটেক্টর, এএফ অ্যাম্পলিফায়ার, পাওয়ার অ্যাম্পলিফায়ার, স্পিকার। এভাবে আপনারা একটু ট্রাই করলে পারবেন। তারপরে 59 নম্বর প্রশ্নটি হলো ফাইন্ড আইটি এবং আরটি, এই যে সার্কিটটি আছে এই সার্কিটের কারেন্ট, টোটাল কারেন্ট এবং টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে। তো এই সার্কিটকে প্রথমে আমরা পয়েন্ট টু পয়েন্ট মেথড সেটা কিন্তু আমরা দেখেছি, তো সেইভাবে আমরা এই সার্কিটকে তবে মডিফাই করে নিব। এগুলো আমরা বিস্তারিত ডিসি সার্কিট নিয়ে যখন সিরিয়ালি ক্লাস শুরু করব তখন দেখব। তো তার পূর্বে একটু যেটুকু না জানলেই নয়, দেখেন যে পয়েন্ট টু পয়েন্ট মেথড, অর্থাৎ হলো যে শর্ট পথ দিয়ে আমরা যেই পয়েন্ট ধরবো ওই পথ অগ্রসর হবে, যদি একই পয়েন্টের মধ্যে কোনো রেজিস্টার থাকে তাহলে সেটি বাদ যাবে, আর এই পয়েন্টের মধ্যে যে পয়েন্ট থাকবে দুইটি পয়েন্ট উলট পালট হলেও তাদের রেজিস্ট্যান্সের কিন্তু কানেকশন উল্টো করে দিলেও, মানে কানেকশন জানি একইভাবে থাকে কিন্তু উল্টিয়ে দিলে সমস্যা নেই। যেমন দেখেন যে এইখানে আমরা এ প্রান্ত ধরলাম, এটাকে বি প্রান্ত ধরলাম, ধরার পরে
এটা শর্টপথ, এ প্রান্তে শর্টপথে এইখানে এইখানে আসলো, বি প্রান্ত এইখানে, বি প্রান্ত এখানে, শর্টপথে বি চলে গেল। তার মানে আমরা এখন এই এ প্রান্ত এবং বি প্রান্তের মধ্যে একটা সোর্স আছে 24 ভোল্ট, তারপরে আবার এ প্রান্ত টানলাম, এই যে এই এ থেকে বি, অর্থাৎ এ দেখেন এইখানে এ দিচ্ছি, এইখানে বি, অর্থাৎ এর থেকে বি এই পয়েন্টের মধ্যে হলো 8 ওহম, আবার আছে এর থেকে বি। তার মানে এটিকে যদি আমরা ঘুরিয়ে দিলাম একটু, একটু মানে এই প্রান্তটা উপরে নিলাম, এই প্রান্তটা নিচে নিয়ে আসলাম, তাতে রেজিস্টারে কিন্তু ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। যেমন দেখেন, তাহলে আমরা এই এ প্রান্তের সাথে এই প্রান্তটি কানেক্ট করে দিলাম, বি প্রান্তের সাথে এই প্রান্ত কানেক্ট করলে এটি হলো 6 ওহম। আবার এ প্রান্তের সাথে এই এবং বি প্রান্তের মধ্যে যেটি আছে এই দুই পয়েন্টের মধ্যে 12 ওহম। তার মানে এটাকে আমরা ক্যালকুলেশন করলে টোটাল রেজিস্ট্যান্স পাচ্ছি 2.767 ওহম। তারপরে আরটি আমরা পাচ্ছি ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স, অর্থাৎ 9 অ্যাম্পিয়ার, সরি এইখানে একটু ক্যালকুলেশন রয়েছে, 9 অ্যাম্পিয়ার অ্যান্সার। তারপরে 60 নাম্বার এবং সর্বশেষ কোশ্চেন, যে একটি 3 ফেজ 6 পোল 400 ভোল্ট 60 সাইকেল পার সেকেন্ড ইন্ডাকশন মোটরের ইনপুট 80 কিলোওয়াট যখন 1140 আরপিএমে পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং মোটরের অবশ্যই 1 কিলোওয়াট হলে স্লিপ বের করুন। দেখুন যে এই ম্যাথটাতে অনেক ভ্যালু দেওয়া আছে, কিন্তু সবগুলো কিন্তু আমাদের দরকার নেই, জাস্ট আপনাকে কনফিউশনে ফেলার জন্য এরকম প্রশ্ন অনেক সময় থাকে। হেয়ার পি ইকুয়াল টু 6, ফ্রিকুয়েন্সি আমার যা যা মানে স্লিপ বের করতে যা লাগবে সেটুকু আমার নিলেই যথেষ্ট। পুল আছে 6টি, তারপর ফ্রিকুয়েন্সি 60 সাইকেল পার সেকেন্ড বা হার্স, আর এটা হলো রোটর স্পিড 1140 আরপিএম, স্লিপ সমান কত আমরা জানি যে এন এর সমান 120 এফ বাই পি, মানে সিনক্রোনাস স্পিড। সিনক্রোনাস স্পিড আমরা পাচ্ছি 1200 আরপিএম, অর্থাৎ স্লিপ সমান আমরা জানি সিনক্রোনাস স্পিড মাইনাস রোটর স্পিড বাই সিনক্রোনাস স্পিড। এখানে এই ভ্যালুগুলো বসালে আমরা স্লিপ পাচ্ছি 0.05। তো স্লিপ সবসময় আসলে পার্সেন্টেজে প্রকাশ করতে হয়, এই জন্য 100 দ্বারা গুণ করে আমরা একে 5% এইভাবে অ্যান্সার নিয়ে আসলাম। তো এটি হলো সর্বশেষ ম্যাথে আমরা সলিউশনগুলো দেখলাম। তো প্রত্যেকটা মডেল টেস্টের প্রত্যেকটা প্রশ্নের সলিউশন সম্পর্কে জানলাম। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর সংশোধন করে নেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।